আচ্ছা, আমাদের যে ক্লাসটুকু করব, যদি বিজ্ঞানের অষ্টম অধ্যায় নিয়ে আমরা আলোচনা করি, সম্ভব বেসিক জিনিসটা নিয়ে স্যারে গত ক্লাসে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করেছে। তো আজকে আমরা এই অষ্টম অধ্যায়ে বিশেষ কিছু তথ্য নিয়ে আলোচনা করব, যে তথ্যগুলো জানা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তো আমাদের যে রাসায়নিক বিক্রিয়া বলা হয়েছে এখানে, রাসায়নিক বিক্রিয়াটা আমাদের আশেপাশে দেখো আমরা অনেক জিনিস দেখতে পাই। যেমন সাপোজ মনে করো যে তোমার ঘরে জানালার মধ্যে, আমাদের ঘরের মধ্যে সাধারণত জানালা থাকে স্টিলের বা লোহার জানালা থাকে। সেই লোহার জানালার উপরে এক ধরনের মরিচা পড়ে, যেটা যদি কিছুদিন রেখে দেওয়া হয় দেখা যায় যে এই জানালার উপরে একটা বাদামি রঙের আস্তরণ পড়ে থাকে। তো আমরা হাত দিয়ে মর দিলে বা লোহার যে কোনো জিনিস যদি আমরা বাহিরে রেখে দিই খোলার অবস্থায়, তো দেখা যাবে যে এই বস্তুটা কিছুদিনের মধ্যে সাধারণত একটা বাদামি বর্ণের আস্তরণ সৃষ্টি করে। সেই বাদামি বর্ণের আস্তরণটা মূলত হচ্ছে আমাদের মরিচা, আমরা ফেরোসোফারাস অক্সাইড মরিচা বলে এটাকে। তো সেই মরিচা তৈরি হয়েছে মূলত একটি রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে। তো চলো দেখি আমরা একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখো, রাসায়নিক বিক্রিয়া, এই রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমাদের আলোচনার প্রথম অংশে আমি কিছু বিক্রিয়া তোমাদেরকে ধরানোর চেষ্টা করব, যে আসলে বিক্রিয়াটা কিভাবে ঘটে সেই জিনিসগুলো আমরা দেখানোর চেষ্টা করব। সবাইকে শুনতে পাচ্ছ? কথা শুনতে পাচ্ছ? জি স্যার। রেসপন্স করতে হবে কিন্তু, হ্যাঁ। রেসপন্স যদি তুমি না করো তাহলে দেখা যাবে যে তুমি অনেক কথা বলতেছি, সেই কথাগুলো তুমি বুঝতে পারবে না, আর তুমি বুঝতে পারছো কিনা সেটা আমিও বুঝতে পারবো না। তাহলে তুমি ক্লাস করলে এতে তোমার লাভ হবে না। এই জন্য অবশ্যই রেসপন্স করতে হবে, তুমি বুঝতে পারছো কি পারছো না সেটা বলতে হবে। তো আমরা এবার আসি। দেখো, এই রাসায়নিক বিক্রিয়াতে আমি একটা বিক্রিয়া লিখি, তাহলে তোমাদের জন্য বিষয়টা বোঝাতে ইজি হবে। যেমন আমরা সাধারণত পানি খাই, পানি পান করি, তারপরে আমরা হচ্ছে দেখা গেল যে কাপড় কাচার জন্য বিভিন্ন ধরনের সোডা ব্যবহার করি, হ্যাঁ। আমাদের বিভিন্ন খাবারের মধ্যে আমরা ভিনেগার পাই, COOH ভিনেগার। তারপরে হচ্ছে আমরা মনে করি যে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি, হ্যাঁ। তারপরে হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট ব্যবহার করি, তারপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। এরকম আরও অনেক পদার্থ আছে যে পদার্থগুলো আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো পানির একটা সংকেত আছে, আমি সংকেতটা একটু লিখে দিই, H2O, এটা হচ্ছে পানির সংকেত। তো দেখো, আমরা এখানে কয়েকটা পদার্থ লেখার চেষ্টা করেছি। এখানে পানি H2O, ভিনেগার CH3COOH, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম বাইকার্বনেট, সালফিউরিক অ্যাসিড। তো আমরা এই যে পদার্থগুলো লিখলাম, এই পদার্থগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। বুঝতে পেরেছো সবাই? জি স্যার। আমি আবার বলছি, এই যে বিভিন্ন রাসায়নিক পদার্থ আছে, এই রাসায়নিক পদার্থগুলো যে প্রক্রিয়ার মাধ্যমে তৈরি হয় সেই প্রক্রিয়াটাকে বলা হয় রাসায়নিক বিক্রিয়া। তাহলে কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া একটা হচ্ছে প্রসেস, একটা পদ্ধতি, যে পদ্ধতি বা প্রসেসের মাধ্যমে এই রাসায়নিক পদার্থগুলো তৈরি হয়ে থাকে। তো আমরা এই যে পানি যে তৈরি হয়েছে, পানির মধ্যে কি কি জিনিস প্রয়োজন হয়েছে সেটা একটু দেখি। দেখো, এই যে পানি তৈরি হইতে এখানের মধ্যে লেগেছে হাইড্রোজেন প্লাস হচ্ছে অক্সিজেন। এই হাইড্রোজেন হচ্ছে দ্বিপরমাণু, অক্সিজেন হচ্ছে দ্বিপরমাণু। তো হাইড্রোজেন আর অক্সিজেন পরস্পরের সাথে বিক্রিয়া করে, মানে মিলে যুক্ত হয়ে পানি তৈরি করেছে, H2O পানি তৈরি করেছে। সবাই কি বুঝতে পারছো এই কথাটা? জি স্যার।
এই যে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি তৈরি করেছে, এখানে এটাকে যদি আমরা সমতা করি, তো এখানের মধ্যে অক্সিজেন আছে 2 পরমাণু, এখানে অক্সিজেন আছে 1 পরমাণু। তাহলে এর আগে আমরা যদি 2 দিই, তাহলে অক্সিজেন 2 পরমাণু হয়ে যাবে, তখন হাইড্রোজেন হয়ে যাবে 2 দুগুণে 4 পরমাণু। তখন আমাদের এটার আগে 2 দিতে হবে, তাহলে হাইড্রোজেন 2 দুগুণে 4 পরমাণু হবে, তখন এই বিক্রিয়াটা সমতা হবে। এটাকে বলা হবে বিক্রিয়ার সমতাকরণ, সমতাকরণ বলা হবে। তো আমরা বিক্রিয়াটা সমতা করে নিলাম, অর্থাৎ উভয়পাশী বিক্রিয়ার পরমাণুর সংখ্যা সমান করে নিলাম। এ পাশে হাইড্রোজেনের 4টা পরমাণু আছে, এ পাশে হাইড্রোজেনের 4টা পরমাণু আছে, এ পাশে অক্সিজেনের 2টা পরমাণু আছে, এ পাশে অক্সিজেনের 2টা পরমাণু আছে। তো এই ক্ষেত্রে বিক্রিয়াটা সমতাকরণ করা হলো। তো এই যে পানি তৈরি হলো, যে প্রক্রিয়ার মাধ্যমে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে পরস্পরের সাথে, সেই প্রক্রিয়াটাকে বলা হবে কেমিক্যাল রিঅ্যাকশন বা রাসায়নিক বিক্রিয়া। তো এই বিক্রিয়াগুলো অনেক ধরনের হয়ে থাকে। সাধারণত বিক্রিয়াকে 3টা ভাগে ভাগ করা হয়। তোমরা যদি নবম শ্রেণীতে যাও, নবম দশম শ্রেণীতে রসায়ন বিজ্ঞানে, সেখানে পড়বে যে সাধারণত বিক্রিয়াকে 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে বিক্রিয়াকে দিকের উপর নির্ভর করে ভাগ করা হয়। তো দিকের উপর বিক্রিয়াকে নির্ভর করে ভাগ করা হয়, বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করে। একটা হচ্ছে একমুখী বিক্রিয়া, আর একটা হচ্ছে উভয়মুখী বিক্রিয়া ভাগ করা হয়। তো আমরা যে বিক্রিয়াটা এখন দেখলাম, এই বিক্রিয়াটা হচ্ছে একমুখী বিক্রিয়া। দেখো, শুধুমাত্র এই জায়গা থেকে এই জায়গায় গেল, কিন্তু ফিরে আসে না। অর্থাৎ এই যে পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করছে, এই পদার্থগুলোকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। এই কথাটা একটু মনে রাখতে হবে, সংজ্ঞাটা পরীক্ষায় আসবে এটা, যে বিক্রিয়ক পদার্থ কাকে বলে। দেখো, আমি আবার বলছি, যে পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে সেই পদার্থগুলোকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। আর বিক্রিয়া করে যা উৎপন্ন করে, যেমন আমাদের এখানে পানি উৎপন্ন করেছে, এটাকে বলা হবে উৎপাদ, উৎপাদ বলা হবে। তাহলে যে পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে তাকে হচ্ছে বিক্রিয়ক পদার্থ বলে, আর যা সৃষ্টি করে তাকে হচ্ছে উৎপাদ পদার্থ বলে। তাহলে বিক্রিয়ক পদার্থ থেকে শুধু উৎপাদ তৈরি হলে সেটাকে বলা হয় একমুখী বিক্রিয়া। তাহলে আমাদের এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা হচ্ছে একমুখী বিক্রিয়া। আবার দেখা গেল যে এই পানি থেকে যদি আবার ভেঙে হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন করে, এই পানি থেকে যদি আবার পুনরায় হাইড্রোজেন এবং অক্সিজেন উৎপন্ন হয়, তখন সেটাকে বলা হবে উভয়মুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়ার চিহ্ন হচ্ছে এরকম, আর উভয়মুখী বিক্রিয়ার চিহ্ন হচ্ছে এরকম। কথা কি বুঝতে পেরেছো সবাই? স্যার আমাকে একটু প্রশ্নের জবাব দিতে হবে। তাসফিয়া তোমাকে বলতে হবে যে বিক্রিয়ক কাকে বলে। শুনতে পাচ্ছ? তোমাকে বলতে হবে বিক্রিয়ক কাকে বলে। বলো, বিক্রিয়ক কাকে বলে? স্যার আরেকটু বোঝাতে হবে। আরেকটু বোঝাতে হবে না? দেখো, এই যে এখানে স্যারে লিখেছি, তাই না? হাইড্রোজেন আর অক্সিজেন পরস্পর কি হয়েছে? যুক্ত হয়েছে। যুক্ত হয়ে তৈরি করছে কি? পানি তৈরি করছে। কি তৈরি করছে বলো? পানি তৈরি করেছে। তো পানি যে তৈরি করেছে, এখানে বিক্রিয়া করেছে কে কে? হাইড্রোজেন এবং হচ্ছে অক্সিজেন বিক্রিয়া করেছে পরস্পরের সাথে। তো এই যারা পরস্পরের সাথে বিক্রিয়া করেছে বা যারা বিক্রিয়াতে অংশগ্রহণ করে, তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। তাদেরকে কি বলে? গুড। তাহলে আমরা কি বলবো? যে বিক্রিয়াতে অংশগ্রহণকারী পদার্থসমূহকে বিক্রিয়ক পদার্থ বলে। অথবা এইভাবে বলতে পারবো, যে পদার্থগুলো পরস্পরের সাথে বিক্রিয়া করে নতুন পদার্থ তৈরি করে, তাকে হচ্ছে বিক্রিয়ক পদার্থ বলে। আর নতুন পদার্থটাকে বলা হয় উৎপাদ পদার্থ। কি পদার্থ বলেন? গুড, উৎপাদ পদার্থ। তো আমরা একটু পরবর্তীতে দেখি যে এই যে একটা রাসায়নিক বিক্রিয়া লিখলাম, এই ধরনের অসংখ্য রাসায়নিক বিক্রিয়া আছে। আমরা বলেছিলাম বিক্রিয়াকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে দিকের উপর নির্ভর করে বিক্রিয়াকে ভাগ করা যায়, যেখানে আমরা একমুখী বিক্রিয়া এবং উভয়মুখী বিক্রিয়ার কথা বললাম। আরেকটা হচ্ছে ইলেকট্রন ট্রানজিশনসের উপর ডিপেন্ড করে, ইলেকট্রন ট্রান্সফার, অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান। ইলেকট্রন আদান প্রদানের উপর ডিপেন্ড করে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করে। একটা হচ্ছে নন রেডক্স বিক্রিয়া, আর একটা হচ্ছে রেডক্স বিক্রিয়া। একটাতে বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান ঘটে, আরেকটা ক্ষেত্রে বিক্রিয়া ইলেকট্রন আদান প্রদান ঘটে না। তবে এগুলো আমরা এখন পড়বো না, এগুলো আমরা নবম দশম শ্রেণীতে গেলে পড়বো। আরেকটা হচ্ছে তাপের উপর নির্ভর করে বিক্রিয়াকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়া, আর একটা হচ্ছে তাপহারী বিক্রিয়া। সেই বিষয় সম্পর্কে আমরা এই ক্লাসে জানবো না, জাস্ট আমরা জেনে গেলাম যে কয়টা ভাগে বিক্রিয়াকে ভাগ করা যায়। তবে আমরা আজকে যে জিনিসগুলো দেখব, সুনির্দিষ্ট কতগুলো বিক্রিয়া দেখব, ঠিক আছে? আমরা সকল বিক্রিয়া দেখার চেষ্টা করব, যে যে ধরনের বিক্রিয়াগুলো তোমাদের এখানে আছে সেই বিক্রিয়াগুলো দেখার চেষ্টা করব, ঠিক আছে? এখানে সোমায়া শিমুকে ইরফান জয়েন করছো? জি স্যার।
আচ্ছা, একটু ক্লাসে থাকার চেষ্টা করতে হবে, হ্যাঁ। আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে বেশ কিছু বিক্রিয়া সরাসরি আমরা জানবো এখানে কি কি বিক্রিয়া, যেমন তোমাদের এখানে কি কি বিক্রিয়া আছে সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। খেয়াল করো, 1 নম্বরে আমি যদি বলি, 1 নম্বরে আমি বলবো যে সংযোজন বিক্রিয়া। বলতে হবে সাথে সাথে কি বিক্রিয়া? সংযোজন। সংযোজন লেখার চেষ্টা করেছি, দেখো আমি আবার যদি দেখাই তোমাকে, সংযোজন। সংযোজন বিক্রিয়া। তো সংযোজন বিক্রিয়া কাকে বলে? খেয়াল করো, সংযোজন বিক্রিয়া হচ্ছে, সংযোজন শব্দটার অর্থ যদি তুমি বুঝো, এই সংযোজন শব্দটার অর্থ হচ্ছে যুক্ত করা, অর্থাৎ যে বিক্রিয়াতে একাধিক বিক্রিয়ক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয় তাকে হচ্ছে সংযোজন বিক্রিয়া বলে। দেখো তাহলে আমরা যদি এখানে একটা উদাহরণ টেনে আনি, এখানে যে আমি সাপোজ এখানে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরস্পরের সাথে যুক্ত করলাম। এখন যুক্ত করলে কি উৎপাদন করবে? বিশেষ কিছু তথ্য তোমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। এই ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড যদি পরস্পর যুক্ত হয় তাহলে তারা উৎপন্ন করে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে। কি উৎপন্ন করে বলো? ক্যালসিয়াম কার্বনেট। গুড। তাহলে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করেছে। এরকমভাবে আরও অনেক বিক্রিয়া হতে পারে। সোডিয়াম প্লাস হচ্ছে ফ্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ফ্লোরাইড উৎপন্ন করে, হ্যাঁ। সোডিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। পটাশিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন যুক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন করে। এই ধরনের আরও অনেক পদার্থ আছে যে পদার্থগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে নতুন নতুন পদার্থের সৃষ্টি করে। তাহলে আমরা এখানে প্রত্যেকটা বিক্রিয়াতে, দেখো আমি এখানে 4টি বিক্রিয়া লিখেছি তোমাদের জন্য। তো এখানে প্রথম বিক্রিয়াতে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড, দ্বিতীয় বিক্রিয়াতে সোডিয়াম প্লাস ফ্লোরিন, তৃতীয় বিক্রিয়াতে সোডিয়াম প্লাস ক্লোরিন, চতুর্থ বিক্রিয়াতে পটাশিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন। এই যে 4টি বিক্রিয়া, এই 4টি বিক্রিয়ার প্রত্যেকটি বিক্রিয়াতে একাধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়েছে। তাহলে বোঝা গেল যে সংযোজন বিক্রিয়ায় একাধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়। তাহলে সংজ্ঞাটা আমরা খুব ইজিভাবে, সহজভাবে যদি দেওয়ার চেষ্টা করি তাহলে আমরা বলতে পারবো যে রাসায়নিক বিক্রিয়াতে একাধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয় সেই বিক্রিয়াকে বলা হয় সংযোজন বিক্রিয়া। বুঝতে পেরেছো সবাই? পারবে বলতে? আমি আবার বলছি, দেখো যে রাসায়নিক বিক্রিয়াতে একাধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয় তাকে সংযোজন বিক্রিয়া বলে। দেখো তো এখানে এই যে 4টা বিক্রিয়া লিখলাম আমি, তাই না? এই যে 1 নম্বর বিক্রিয়া লিখলাম, 2 নম্বর বিক্রিয়া লিখলাম, 3 নম্বর লিখলাম, 4 নম্বর লিখলাম। এই 4টা বিক্রিয়াতেই পরস্পরের সাথে একাধিক পদার্থ যুক্ত হয়েছে, রাইট? জি স্যার। তাহলে এটাকে কি বলা হবে? সংযোজন বিক্রিয়া বলা হবে। আমি সহজভাবে যদি সংজ্ঞাটা বলতে চাই তাহলে আমরা বলবো যে বিক্রিয়াতে একাধিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয় তাকে হচ্ছে সংযোজন বিক্রিয়া বলে। বুঝতে পেরেছো? জি স্যার। তাসফিয়া বুঝতে পারছো? তাসফিয়া, জি স্যার। কোনো প্রশ্ন আছে আম্মু তোমার এখানে সংযোজন বিক্রিয়ায়? না স্যার, কোনো কোশ্চেন নাই। গুড। মোতালেব পারবে? স্যার। ওকে, তারপরে 2 নম্বরে আসি আমরা। সংযোজন বিক্রিয়ার মধ্যে কিছু কিছু বিক্রিয়া আছে, দেখো খেয়াল করো। এই 4টা বিক্রিয়ার মধ্যে এই যে বিক্রিয়াটা 1 নম্বর যে বিক্রিয়াটা, এই 1 নম্বর বিক্রিয়াটা ছাড়া বাকি এই 3টা বিক্রিয়াতে দেখো এখানে মৌলিক পদার্থ পরস্পর যুক্ত হয়েছে, তাই না? আমি যদি বলি যে এই যে সোডিয়াম, এটা একটা মৌলিক পদার্থ। কেন? কারণ সোডিয়ামকে ভাঙলে সোডিয়াম ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। এই ফ্লোরিন, এটা একটা মৌলিক পদার্থ, কারণ ফ্লোরিনকে ভাঙলে ফ্লোরিন ছাড়া অন্য কিছু পাওয়া যাবে না। এই সোডিয়াম মৌলিক পদার্থ, ক্লোরিন মৌলিক পদার্থ, পটাশিয়াম মৌলিক পদার্থ, এই ক্লোরিন মৌলিক পদার্থ। কিন্তু এখানে এই যে ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড, এরা হচ্ছে যৌগিক পদার্থ। কারণ এই পদার্থগুলোকে ভাঙলে, এই ক্যালসিয়াম অক্সাইডকে ভাঙলে ক্যালসিয়াম পাওয়া যাবে, অক্সিজেন পাওয়া যাবে। কার্বন ডাই অক্সাইডকে ভাঙলে কার্বন পাওয়া যাবে, অক্সিজেন পাওয়া যাবে। এর মানে এই 2টা পদার্থকে ভাঙলে একেরও অধিক পদার্থ পাওয়া যাবে। তাহলে এই 2টা পদার্থকে বলা হবে যৌগিক পদার্থ। দেখো এই পদার্থটাকে ভাঙলে অনেক পদার্থ পাওয়া যাবে, এটাকে ভাঙলে 2টি পদার্থ পাওয়া যাবে, এটাকে ভাঙলে 2টি পদার্থ পাওয়া যাবে, এটাকে ভাঙলে 2টি পদার্থ পাওয়া যাবে, কিন্তু এটাকে ভাঙলে 3টা পাবো আমরা, এই যে 3টা।
তাহলে এইগুলো হচ্ছে যৌগিক, আর এই যে বাকি এগুলো আছে এগুলো হচ্ছে মৌলিক পদার্থ। ক্লিয়ার বিষয়টা যৌগিক আর মৌলিক সম্পর্কে? জি স্যার। তাসফিয়া বুঝতে পারছো যৌগিক পদার্থ কাকে বলে, মৌলিক পদার্থ কাকে বলে? জি স্যার। তো আমরা যে বিষয়টা 2 নম্বর বলবো সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া। এই যে সংযোজন বিক্রিয়াগুলো আছে, এই সংযোজন বিক্রিয়াতে যে সংযোজন বিক্রিয়া একাধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয় তাকে হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া বলে। কি বলেছি আবার রিপিট করো তো, মুতালেব রিপিট করো তো কি বলছি? জি স্যার। কি বলছি আমি বলো তো? স্যার আমি শুনতে পাইনি, একটু দেখেছিলাম। আমি আবার বলি যে যে সংযোজন বিক্রিয়াতে একাধিক মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয় সেই সংযোজন বিক্রিয়াকে সংশ্লেষণ বিক্রিয়া বলে। কথা কি বুঝতে পারছো? জি স্যার। দেখো এখানে একাধিক মৌলিক যুক্ত হয়েছে, তাহলে এটা সংযোজন, আবার এই বিক্রিয়াকে বলা হবে সংশ্লেষণ বিক্রিয়া। এখানে একাধিক মৌলিক পদার্থ, এটা এবং হচ্ছে এটা মৌলিক পদার্থ পরস্পরের সাথে যুক্ত হয়েছে, এটাকে বলা হবে সংশ্লেষণ। এটা সংযোজন, আবার এটাকে সংশ্লেষণও বলা হবে। এটা সংযোজন বিক্রিয়া, আবার এটাকে সংশ্লেষণ বলা হবে। কিন্তু 1 নম্বর বিক্রিয়াটা সংযোজন, কিন্তু এটাকে সংশ্লেষণ বলা যাবে না। কথা কি বুঝতে পেরেছো? কেন স্যার? কেন বলা যাবে না? কারণ হচ্ছে এটা হচ্ছে যৌগিক পদার্থ। কি পদার্থ? যৌগিক পদার্থ। ঠিক আছে, তো আমরা শুধু এখানে মৌলিক পদার্থকে সংশ্লেষণ বলা যায়। গুড, যখন একাধিক মৌলিক পদার্থ যুক্ত হবে তখন সেটা হচ্ছে সংশ্লেষণ বিক্রিয়া, আর যখন যৌগিক পদার্থ যুক্ত হবে তখন সেটা সংযোজন হবে, বাট সংশ্লেষণ হবে না। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা এখানে জি, স্যার। সংশ্লেষণ বিক্রিয়া 2 নম্বর সংশ্লেষণ পেলাম, সংশ্লেষণ পেলাম। এই সংশ্লেষণ বিক্রিয়া, তাহলে এই পরের 3টা বিক্রিয়া, এই সংশ্লেষণ বিক্রিয়া তারা সংযোজন এবং সংশ্লেষণ উভয়ই হবে। তাসফিয়া বুঝতে পারছো? তাসফিয়া? জি স্যার। আচ্ছা, তাহলে সংশ্লেষণ বিক্রিয়া গেল। এরপরে আমরা আসি দহন বিক্রিয়া। দেখো, আচ্ছা 3 নম্বরে আমরা বিয়োজন বিক্রিয়া লিখি, দহনটা আমরা পরে আসি। বিযোজন বা বিয়োজন যেটাই বলি না কেন হবে, বিযোজন বললেও হবে, বিয়োজন বললেও হবে। তো বিয়োজন বিক্রিয়া হচ্ছে সংযোজনের উল্টা। আমার কথাটা বোঝার চেষ্টা করবা তোমরা, তাহলে তোমাদের সংজ্ঞাটা বুঝতে খুব সহজ হবে। তুমি যদি একটা শব্দের অর্থ বোঝো তাহলে সেই শব্দের সংজ্ঞায়িত করাটা তোমার জন্য খুব সহজ হবে। তো আমরা যদি বিয়োজন বিক্রিয়া, বিয়োজন হচ্ছে সংযোজনের উল্টাটা। সংযোজনে হচ্ছে একাধিক পদার্থ যুক্ত হয়, আর বিয়োজনে একটা পদার্থ ভেঙে একাধিক পদার্থ তৈরি হয়। তো আমরা সংযোজনে একাধিক পদার্থ যুক্ত হয়, আর বিয়োজনে হচ্ছে একটা পদার্থ ভেঙে একাধিক পদার্থ তৈরি হয়। আমরা যে এই যে বিক্রিয়াগুলো আমরা দেখলাম এখানে, দেখো ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়েছে, 2টা পদার্থ যুক্ত হয়। এখন ক্যালসিয়াম কার্বনেট ভেঙে যদি এই 2টা পদার্থ আবার তৈরি হয় তাহলে উল্টা, অর্থাৎ একটা ভেঙে একাধিক তৈরি হবে। সোডিয়াম ফ্লোরাইড ভেঙে যদি সোডিয়াম আর ফ্লোরিন তৈরি হয় তাহলে এটা বিয়োজন হবে। সোডিয়াম ক্লোরাইড ভেঙে যদি সোডিয়াম এবং ক্লোরিন উৎপন্ন হয় তাহলে এটা বিয়োজন হবে, অর্থাৎ তার উল্টা বিক্রিয়াগুলো বিয়োজন হবে। খেয়াল করো, আমরা যদি এখানে কিছু বিক্রিয়া লিখে দিই তোমাদের, আমি এখানে লেখার চেষ্টা করি। মনে করো যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ভেঙে ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন উৎপন্ন করে। ঠিক আছে, তা এটা কি বিক্রিয়া হবে বলো তো? বিয়োজন বিক্রিয়া হবে। ওকে, কারণ একটা পদার্থ ভেঙে একাধিক পদার্থ সৃষ্টি করেছে। সেমভাবে আরও অনেক বিক্রিয়া হতে পারে, যেমন চুনাপাথর ক্যালসিয়াম কার্বনেট ভেঙে উৎপন্ন করে ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই যে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড সৃষ্টি করেছে ক্যালসিয়াম কার্বনেট ভেঙে, এটার নাম হচ্ছে চুনাপাথর, CaCO3। এটার নাম কি বলো তো? চুনাপাথর। ওকে, চুনাপাথর ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। অর্থাৎ একটা পদার্থ ভেঙে একের অধিক পদার্থের যদি সৃষ্টি করে তখন সেই বিক্রিয়াকে বলা হবে বিয়োজন বিক্রিয়া। ক্লিয়ার বিষয়টা? ওকে, ইরফান বলো তো বিয়োজন বিক্রিয়া কাকে বলে? যে বিক্রিয়ায় একটি পদার্থ ভেঙে একাধিক পদার্থ গঠন করে এই বিক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলে। তো যে বিক্রিয়ায় একটি পদার্থ ভেঙে একাধিক পদার্থের সৃষ্টি করে সে বিক্রিয়াকে বলা হয় বিয়োজন বিক্রিয়া। ওকে, এরপরে আমরা যদি আসি, খেয়াল করো বিয়োজন বিক্রিয়ার উপর 4 নম্বর আমরা লিখব
আমরা লিখব দহন বিক্রিয়া। দহন, খুব ইজি দহন বিক্রিয়া। দেখো দহন কথাটার অর্থ হচ্ছে পুরানো বা জ্বালানো। হ্যাঁ, আমরা বিভিন্ন পদার্থ জ্বালিয়ে দিই বা পুড়িয়ে দিই। যেমন আমি একটা কাগজ হাতে নিয়ে যদি আগুন ধরিয়ে দিই, আগুন ধরালে কাগজটা জ্বলে যাবে বা পুড়ে যাবে। কিন্তু এই যে কাগজটা পুড়ে গেল বা জ্বলে গেল, এটা কিসের মাধ্যমে হয়? মূলত এটা দহন বিক্রিয়ার মাধ্যমে হয়। অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো একটি পদার্থের দহন হয় তাকে দহন বিক্রিয়া বলে। কিন্তু তুমি এখন অনেক বড় হয়েছ, ক্লাস 8-এ পড়ো, সেক্ষেত্রে তুমি যদি এইভাবে সংজ্ঞায়িত করো সেক্ষেত্রে তুমি নম্বর পাবা না। তোমার বিক্রিয়ার যে চিন্তা সেটা ঠিক আছে, বাট তুমি সেখানে নম্বরটা নাও পেতে পারো। এই জন্য আমাদেরকে একটু রসায়নের ভাষায় বলতে হবে, যেহেতু চ্যাপ্টারটা হচ্ছে রসায়নের চ্যাপ্টার। রসায়নের ভাষায় যদি আমরা বলি, আমরা বলতে পারবো যে বিক্রিয়ায় কোনো একটি পদার্থ তাপের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিক্রিয়া করে তাকে হচ্ছে দহন বিক্রিয়া বলে। অর্থাৎ দহন বিক্রিয়াতে যে কোনো পদার্থ, যেমন সাপোজ সালফার, হ্যাঁ, অক্সিজেনের সাথে আমি বিক্রিয়া ঘটালে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করে। দেখো এখানে তাপ থাকবে, এই ডেল দিয়ে তাপ বোঝাই, তাহলে সালফার অক্সিজেনের সাথে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। সেমভাবে আমি যদি এখানের মধ্যে ম্যাগনেসিয়াম লিখি, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, হ্যাঁ, উৎপন্ন করবে হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড। আমি যদি এখানে ক্যালসিয়াম লিখি প্লাস হচ্ছে অক্সিজেন লিখি, হ্যাঁ, এখানে উৎপন্ন করবে হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করবে। তো এই যে আমরা এখানে সমতা করে নিই, তো এই যে একাধিক পদার্থ, এখানে অবশ্যই তাপ থাকতে হবে। আমরা তাপ দিব, এই বিক্রিয়ার চিহ্নটার এখানে তাপ দিব, এই জায়গাতে তাপ দিব। তো একাধিক যে কোনো পদার্থ অক্সিজেনের সাথে যদি বিক্রিয়া করে তাপের উপস্থিতিতে, তখন সেই বিক্রিয়াকে বলা হবে দহন বিক্রিয়া। আমি আবার বলছি, দেখো যে এখানে সালফার অক্সিজেনের সাথে তাপের উপস্থিতিতে বিক্রিয়া করে সালফার ডাইঅক্সাইড উৎপন্ন করেছে। অক্সিজেন এর সাথে ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। অক্সিজেনের সাথে ক্যালসিয়াম বিক্রিয়া করে ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন করেছে। তো এই ক্ষেত্রে প্রত্যেকটা বিক্রিয়াতে তাপ উপস্থিত আছে, আবার অক্সিজেন আছে। তাহলে দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। কয়টা জিনিস? দুইটা জিনিস। ওকে, একটা হচ্ছে তাপ আর একটা হচ্ছে অক্সিজেন। তাপের উপস্থিতিতে কোনো পদার্থ যদি অক্সিজেন এর সাথে বিক্রিয়া করে তখন সেই বিক্রিয়াকে বলা হবে দহন বিক্রিয়া। ক্লিয়ার সবাই? জি স্যার। তাসফিয়া বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আমি কিন্তু আবার প্রশ্ন করব পরে। ইরফান বুঝতে পারছো প্রশ্নটা? জি স্যার। হ্যাঁ, আমি আবার বলছি, লাস্ট, যে বিক্রিয়ার মাধ্যমে অক্সিজেনের সাথে তাপের উপস্থিতিতে কোনো পদার্থ সংযুক্ত হয়ে নতুন পদার্থ সৃষ্টি করে তাকে হচ্ছে দহন বিক্রিয়া বলে। পারা যাবে? জি স্যার। ওকে, আমরা 5 নম্বর বিক্রিয়াতে চলে যাই। দেখো আমরা 5 নম্বর বিক্রিয়াতে যদি যাই, 5 নম্বরে আমরা লিখি প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াটা এরকম, সাপোজ মনে করো আমাদের স্কুলে একটা বেঞ্চে 4 জন স্টুডেন্ট বসে আছে। আমি যদি এক কাজ করি, একজন স্টুডেন্টকে সরিয়ে নিয়ে সেখানে অন্য একজন স্টুডেন্টকে এনে বসিয়ে ওই স্টুডেন্টকে আরেকটা জায়গায় আমি সরাইয়া দিই, আরেকটা জায়গায় আমি বসিয়ে দিই, তাহলে আমি কাজটা কী করলাম, যে একজনকে সরিয়ে প্রতিস্থাপন করে দিলাম, আরেকজনকে বসিয়ে দিলাম। ঠিক আছে কথাটা? তো এরকমভাবে যে একটা বিক্রিয়াতে একটা পদার্থ অন্য একটা পদার্থের সাথে বিক্রিয়া করে সেই পদার্থ থেকে যে কোনো একটি পদার্থকে সরিয়ে দিবে, একটা পদার্থকে সরিয়ে দিয়ে নতুন করে পদার্থের সৃষ্টি করবে, তাকে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। দেখো আমরা কীভাবে এটা লিখতে পারবো। আমি যদি এখানে লিখি, খেয়াল করো, আমি লিখলাম এখানে আয়রন প্লাস হচ্ছে কপার সালফেট। দেখো আয়রন প্লাস আমি লিখেছি কপার সালফেট। এটার নাম কি বলো তো? কপার সালফেট। কি এটার নাম? এটা হচ্ছে কপার আর এটা হচ্ছে সালফেট মূলক। তাহলে এটা টোটাল যোগটা হবে কপার সালফেট। আর এটা হচ্ছে আয়রন, মানে হচ্ছে লোহা। আমরা যে লোহা ব্যবহার করি সেই লোহা হচ্ছে আয়রন। এটার লেটিন নাম আছে, এটার লেটিন নাম হচ্ছে ফেরাম। FERRUM, ফেরাম। এই জন্য লেটিন নাম থেকে FE নিয়ে এটার নাম প্রতীক লেখা হয়েছে FE, ফেরাম। আচ্ছা, তাহলে এই আয়রন কপার সালফেটের সাথে বিক্রিয়া করে এই কপারটাকে সরাইয়া দিবে। কাকে সরাবে বলো তো? এই কপারকে সরাবে, সরিয়ে আয়রন সালফেট মূলকের সাথে যুক্ত হয়ে এই আয়রন এই কপারকে সরাইয়া দেবে। সরাই দিয়ে দেখো কি তৈরি করে, সরাই দিয়ে তৈরি করবে এখানে আয়রন সালফেট প্লাস হচ্ছে
কপারটাকে আলাদা সরাইয়া দিবে। তাহলে এখানে খুব ইজি বিষয়টা, যে আয়রন কপার সালফেটের সাথে বিক্রিয়া করে এই কপারকে সে সরাইয়া দিল। এই কপারকে আমরা যদি এখানে দেখি, এই যে এই কপারকে সরাইয়া দিয়ে সে এই যে সরাইয়া দিল, আর সেই জায়গা তার জায়গাটা আয়রনে দখল করে নিল। কথা কি বুঝতে পেরেছো সবাই? স্যার। ওকে, তাহলে এখানে আমরা সংজ্ঞাটা যদি লিখি, এভাবে আমরা লিখতে পারবো যে যে বিক্রিয়াতে একটি মৌলিক পদার্থ একটি যৌগিক পদার্থের সাথে, দেখো আমাদের এই যে এই আয়রন এটা হচ্ছে মৌলিক পদার্থ, আর এই যে কপার সালফেট এটা হচ্ছে যৌগিক পদার্থ। তাহলে যে বিক্রিয়াতে একটি মৌলিক পদার্থ একটা যৌগিক পদার্থের সাথে বিক্রিয়া করে ওই যৌগিক পদার্থ থেকে অন্য একটি মৌলিক পদার্থকে সরাইয়া দেয়, এই যে দেখো কপারকে সরাইয়া দিচ্ছে, অন্য একটি মৌলিক পদার্থকে সরাইয়া দেয়, তাকে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তাহলে আমরা সংজ্ঞাটা যদি আমরা আরও ইজিভাবে বলি, যে বিক্রিয়াতে কোনো একটি পদার্থ অপর একটি পদার্থের সাথে বিক্রিয়া করে যে কোনো একটি পদার্থকে সরিয়ে দিয়ে সেই জায়গাটি দখল করে সে নতুন করে পদার্থের সৃষ্টি করে, তাকে হচ্ছে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। তবে অবশ্যই আমার এই লেকচারটা তোমরা দেখার সাথে সাথে তোমাদের বইটাকেও ফলো করতে হবে, নিজেরা লিখতে হবে, সংজ্ঞাগুলো লিখে শেখার চেষ্টা করতে হবে, তাহলে তোমার মনে থাকবে। তুমি চেষ্টা করো, আল্লাহ পাক তোমার মস্তিষ্কে সেটা ঢুকিয়ে দেবে। তুমি যদি চেষ্টা না করো সেক্ষেত্রে তুমি পারবে না, অবশ্যই তোমাকে চেষ্টা করতে হবে। এরপর 6 নম্বর একটা বিক্রিয়া আমরা লিখব, প্রশমন বিক্রিয়া। প্রশমন বিক্রিয়া, দেখো প্রশমন কথার অর্থ হচ্ছে হ্রাস করা। প্রশমন কথার অর্থ কি? হ্রাস করা। হ্রাস করা, হ্যাঁ। প্রশমন কি হ্রাস করবে? প্রশমন বিক্রিয়াতে দুটি বিপরীতধর্মী পদার্থ, একটা অ্যাসিড একটা ক্ষার, পরস্পরের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি অর্থাৎ নিরপেক্ষ পদার্থ তৈরি করবে, সেই বিক্রিয়াটাকে হচ্ছে প্রশমন বিক্রিয়া বলে। আমরা সংজ্ঞাটা এক কথায় বলতে পারি এরকমভাবে, সহজভাবে, যে বিক্রিয়াতে একটি অ্যাসিড একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে নিরপেক্ষ পদার্থ তৈরি করে অথবা লবণ ও পানি তৈরি করে, সেই বিক্রিয়াকে বলা হয় প্রশমন বিক্রিয়া। দেখো কিছু প্রশমন বিক্রিয়া জানার জন্য, প্রশমন বিক্রিয়া বোঝার জন্য তোমাকে অ্যাসিড আর ক্ষার সম্পর্কে জানতে হবে। অ্যাসিড হচ্ছে সে সকল পদার্থ যে পদার্থগুলো সাধারণত হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে তাদেরকে হচ্ছে অ্যাসিড বলে, আর যে পদার্থগুলো হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাদেরকে হচ্ছে ক্ষারক বলে। দেখো আমরা যদি অ্যাসিড ক্ষারক সম্পর্কে আমরা 10ম অধ্যায় বিস্তারিত আলোচনা করব সেখানে, তারপর আমি আজকে একটু আলোচনায় বলে দিই। সাপোজ মনে করো এখানে হাইড্রোজেন HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড ভেঙে গিয়ে এখানে হাইড্রোজেন আয়ন সৃষ্টি করে, প্লাস হচ্ছে এখানে ক্লোরিন আয়ন সৃষ্টি করে। তাহলে দেখো এই যে হাইড্রোজেন আয়ন সৃষ্টি করেছে, তাহলে এটা হবে অ্যাসিডের একটা বৈশিষ্ট্য। অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হচ্ছে সে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে। তাহলে এই HCl হবে একটি অ্যাসিড। এরকম আরও অনেক পদার্থ আছে যারা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে, তারা সবাই হচ্ছে অ্যাসিড হবে। যেমন এরকম আরও অনেক অ্যাসিড আছে, আমরা বিভিন্ন অ্যাসিডের নামকরণ করব। H2SO4 সালফিউরিক অ্যাসিড, তারপরে CH3COOH ভিনেগার, হ্যাঁ এটা এক ধরনের, এটা লাগবে না, দেখো এরপর হচ্ছে সালফিউরিক অ্যাসিড, এরকম আরও আছে নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিড, হ্যাঁ এই ধরনের আরও অনেক ধরনের অ্যাসিড আমাদের দৈনন্দিন জীবনে আমরা সাইট্রিক অ্যাসিড ব্যবহার করি, ট্যানিক অ্যাসিড ব্যবহার করি, হ্যাঁ এরপর হচ্ছে টার্টারিক অ্যাসিড ব্যবহার করি, অনেক ধরনের অ্যাসিড আমরা সাধারণত ব্যবহার করে থাকি। যে অ্যাসিডগুলো যদি ক্ষারের সাথে বিক্রিয়া করে পানি হয়ে গেছে তাকে হচ্ছে প্রশমন বিক্রিয়া বলবে। তো আমরা কয়েকটা বিক্রিয়া এখানে দেখি, খেয়াল করো। আমি যদি প্রথমে লিখি যেহেতু HCl লিখেছি, HCl প্লাস আমি লিখি সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে এই OH মূলক আছে, অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইড ভেঙে OH মূলক উৎপন্ন করে, তাহলে তাকে ক্ষারক বলে। তো অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন করে? দেখো এই যে ক্লোরিন আছে, এই ক্লোরিন সোডিয়ামের সাথে বিক্রিয়া করে, তার সাথে পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করবে। আর এখানে থেকে যাবে হাইড্রোজেন, আর এই জায়গাতে আছে হচ্ছে OH, এরা পরস্পর যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে পানি H2O। কথা কি বুঝতে পেরেছ? দেখো আমি আবার বলছি যে এই যে প্রশমন বিক্রিয়া আছে, প্রশমন বিক্রিয়াতে এই HCl অর্থাৎ অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ আর পানি তৈরি করেছে, এটা হচ্ছে পানির সংকেত।
এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, আমাদের খাদ্য লবণ। তাহলে এই ক্লোরিন সোডিয়াম যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে, আর এই OH মূলক এই হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে H2O সৃষ্টি করেছে, অর্থাৎ লবণ আর পানি সৃষ্টি করেছে। এরকম আরও অসংখ্য বিক্রিয়া আছে। আমরা যদি দেখি, দেখো আরও কিছু বিক্রিয়া দেখি। 2 নম্বর একটা বিক্রিয়া আমরা যদি লিখি পটাশিয়াম হাইড্রোক্সাইড প্লাস যদি HCl যদি আমরা দেখি, HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে এই পটাশিয়াম ক্লোরিনের সাথে যুক্ত হলে উৎপন্ন করবে হচ্ছে পটাশিয়াম ক্লোরাইড, KCl, পটাশিয়াম ক্লোরাইড প্লাস এখানে আমাদের থাকবে হাইড্রোজেন, এখানে থাকবে OH মূলক। এই দুইটা পরস্পরের সাথে যুক্ত হয়ে উৎপন্ন করবে হচ্ছে পানি, H2O, পানি সৃষ্টি করবে। এরকম আরও অনেক বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলোতে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ এবং পানি সৃষ্টি করে, তাদেরকে হচ্ছে প্রশমন বিক্রিয়া বলে। সবাইকে বুঝতে পেরেছো এই প্রশ্নগুলো? আমি বলি একটা বিষয় যে তোমাদেরকে বাসায় প্র্যাকটিস করতে হবে। তুমি এই যে বিষয়গুলো আমি আলোচনা করে দিলাম, এই লেকচারটা তুমি বাসায় দেখবা, দেখার পরে সেই লেকচারের উপরে যে প্রশ্নগুলো হয়, প্রশ্নগুলো সংজ্ঞাগুলো লিখবা এবং উদাহরণ লিখবা। যেমন আমি এখানে তোমাদেরকে তত্ত্বটা লিখছি, এই যে এখানের মধ্যে যেমন প্রশমন বিক্রিয়া লিখলাম, লিখে আমি একটা বিক্রিয়া লিখছি। তোমরা প্রশমন লিখবা, লিখে সংজ্ঞাটা লিখবা, লিখে বিক্রিয়াগুলো লিখবা। যদি এইভাবে তুমি লিখো তাহলে তোমার বুঝতে সহজ হবে এবং সহজ আয়ত্ত হবে। তোমাদের আজকে কাজ থাকবে এই যে বিভিন্ন প্রকার বিক্রিয়ার আমি উদাহরণ দিলাম সংজ্ঞা সহ, দহন বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া, প্রশমন বিক্রিয়া, এবং হচ্ছে আরও তোমাদেরকে বলছি যে সংযোজন বিক্রিয়া, সংশ্লেষণ বিক্রিয়া, বিয়োজন বিক্রিয়া। এই সকল বিক্রিয়া 2টা করে উদাহরণ লিখবে বিক্রিয়া সহ, এবং হচ্ছে সংজ্ঞাটা লিখবে। সংজ্ঞা লিখবে, 2টা উদাহরণ লিখবে, সংজ্ঞা লিখবে, 2টা উদাহরণ লিখবে। পারবা লিখতে? লিখে আমাকে সাবমিট করতে হবে ফেসবুক গ্রুপে। তুমি লিখে ছবি উঠে ফেসবুক গ্রুপে সেটা আপলোড করে দিবে। পারবে সবাই? ধন্যবাদ তাহলে সবাইকে। আজকে এখানে আমরা শেষ করব।